আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে পড়ালেখার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ সেশনে। আমাদের পড়ালেখার নিয়মিত আয়োজন সুপার 60 ব্যাচের আজকের ইসলামের ইতিহাস ক্লাসে আমি তোমাদের সাথে আছি ইয়াসিন। তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মইজউদ্দিন মোহাম্মদ ঘুরিয়ের শাসনকাল সম্পর্কে। আমরা এই অধ্যায়ের উপর আরো 2 বা 3টা ক্লাস নিয়েছিলাম। তোমরা পেজে স্ক্রল করলে সেই ক্লাসগুলো দেখতে পাবা। তো যারা আগের ক্লাসগুলো করনি, যারা পূর্বের ক্লাসগুলো করনি, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করে নিবা। আগের ক্লাসগুলো করে আসলে তুমি একটা ধারাবাহিকতা পাবা, পড়ার একটা সিকোয়েন্স ধরতে পারবা। তো যারা যুক্ত হয়ে গিয়েছো, আমাকে শোনা যাচ্ছে কিনা সবার আগে একটু এনশিওর করবা। তানিশা একটা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবা কমেন্টে, যাতে দ্রুত তারা চলে আসে। পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দিবা বরাবরের মতোই, খুব সহজে যাতে তুমি সেটা খুঁজে পাও। ঠিক আছে? তানিশা আক্তার এবং আব্দুল্লাহ মাহাদি, এরপরে হ্যাঁ, একটু দ্রুত করে মেনশন করে দাও, আমরা যেন ক্লাসে চলে যেতে পারি। আমরা লাস্ট ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম তার উপর হালকা করে একটু ব্রিফ করি। আমরা সুলতান মাহমুদ সম্পর্কে লাস্ট ক্লাসে পড়েছিলাম। তোমরা দেখেছ যে গজনীর সুলতান মাহমুদ বলা হয় তাকে। তিনি একজন অপরাজেয় মুসলিম বীর বলা হয় যাকে। তিনি ভারতবর্ষের 17টা অভিযান পরিচালনা করেছেন, যার মধ্যে আমরা ধরে নিতে পারি যে প্রায় সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছেন। শুধুমাত্র একটাতে, পাঞ্জাব অভিযান যেটা, সেটাতে তিনি কিছুটা পরাজিত হয়েছেন, বাকি সবগুলোতেই তিনি জয়ী হয়েছেন। তো এবং তার সেই অভিযানগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা ছিল কি, সোমনাথ মন্দির অভিযান। তোমরা সেটাও আলোচনায় বিস্তারিত জানতে পেরেছ। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো, কারা কারা আমার ক্লাসে আছো একটু দ্রুত করে জানাও আমাকে শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, মাহিদ সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। উপস্থিতি এত কম কেন, কি ব্যাপার? সবাই কি ঘুমায় পড়ছে, নাকি তোমাদের ইকোনমিক্স এর ক্লাস ছিল, সেই ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে গেছে? কোনটা? আচ্ছা, আমরা আলোচনায় চলে যাব, দেরি করব না। তার আগে তোমরা যারা যুক্ত হয়েছো আমাকে একটু এনশিওর করো, আগের ক্লাসগুলো কে কে করেছো। আমরা আগে আরো 2টা ক্লাস নিয়েছিলাম, কে কে ক্লাসগুলো করেছো? আচ্ছা, খেয়াল করো, মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি
এই যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যেটা, এই অধ্যায়ের তিনজন শাসকের মধ্যে অন্যতম হচ্ছে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। আমরা এই অধ্যায়ে তিনজন শাসকের আলোচনা রয়েছে বলেছিলাম, এবং তিনজনের মধ্যে আমরা মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ তাদের ব্যাপারে আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলোতে। আজকে আমরা মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি সম্পর্কে আলোচনায় যাব। ঠিক আছে, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরিকে তার পরিচয়ের ব্যাপারে একটু যদি বলি, আগে দেখো ঘুর কোত্থেকে আসলো, খেয়াল করো। গজনী ও হিরাত এগুলো হচ্ছে দুইটা শহরের নাম, গজনী এবং হিরাত। এই গজনী এবং হিরাতের মধ্যবর্তী যে জায়গা সেটা হচ্ছে ঘুর নামে পরিচিত, ঘোর নয়, ঘোর না, ঠিক আছে, ঘোর নয়, আমরা বলবো কি ঘুর। এবং সেই জায়গার নাম অনুসারে এটার নাম হয়েছে ঘুরি বংশ। কি বংশ? ঘুরি। বুঝছো, ঘোর মানে হচ্ছে কি অন্ধকার, তাই না? আচ্ছা, এরপরে দেখো মোহাম্মদ বিন শাম বাল্যকালে শিহাবুদ্দিন অর্থ হচ্ছে ধর্মের অগ্নিশিখা নামে অধিক পরিচিত ছিল। তাহলে এই যে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, তার নাম ছিল কি? মোহাম্মদ বিন শাম, মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম। এবং তিনি শিহাবুদ্দিন নামে অধিক পরিচিত ছিলেন। কি নামে? শিহাবুদ্দিন, যেটা মানে হচ্ছে ধর্মের অগ্নিশিখা। শিহাবুদ্দিন নামে তিনি অধিক পরিচিত ছিলেন। আচ্ছা, তানিশা আক্তার সব ক্লাস করেছো, ভেরি গুড। এরপরে ইয়াসমিন হক সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। জাহিদ আমাদের সাথে আছো? আচ্ছা, ঠিক আছে। কে কোত্থেকে দেখছো একটু বলো তো দেখি। তাহলে বুঝতে পেরেছো তো কেন ঘুরি। এরপর আসো, সিংহাসনে আরোহণের সময় শিহাবুদ্দিনের পরিবর্তে তিনি মইজুদ্দিন উপাধি গ্রহণ করেন। তাহলে আমরা কি জেনেছি যে বাল্যকালে তিনি অধিক পরিচিত ছিলেন শিহাবুদ্দিন নামে, বাল্যকালে অধিক পরিচিত ছিলেন তিনি শিহাবুদ্দিন নামে, কিন্তু সিংহাসনে আরোহণের সময় তিনি শিহাবুদ্দিনের পরিবর্তে মুইজুদ্দিন উপাধি গ্রহণ করেছেন। কি করেছেন? মুইজুদ্দিন উপাধি গ্রহণ করেছেন। এবং তিনি সিংহাসনে আরোহণের পর মুদ্রায় গতানুগতিকভাবে বা ট্রাডিশনাল যে সিস্টেম ছিল, যখন কোনো স্বাধীন সুলতান তার স্বাধীন সালতানাত বলো, স্বাধীন সাম্রাজ্য বলো, খিলাফত বলো, মানে স্বাধীন শাসন ব্যবস্থা বা তার স্বাধীনতা ঘোষণার অন্যতম নমুনা বা নজির হিসেবে তিনি কি করতেন? মুদ্রায় নিজের নাম খোদাই করার ব্যবস্থা করতেন, মসজিদগুলোতে নিজের নামে খুতবার ব্যবস্থা করতেন। বুঝছো, নিজের নামে খুতবার, অর্থাৎ খুতবায় নিজের নাম যুক্ত করতেন। তো তিনিও মুদ্রায় মোহাম্মদ শামের পুত্র, মোহাম্মদ বিন শাম আমরা বলেছি না, বিন এটা হচ্ছে লকব, মানে শামের পুত্র মোহাম্মদ। বুঝছো, এই জন্য বলা হয় মুইজুদ্দিন মোহাম্মদ বিন শাম। গুড মর্নিং কেন জানাচ্ছ মাহিদ? তোমার এখানে কি সকাল হয়েছে? তুমি কোথায় আছো? সাইবেরিয়াতে? কোন রাষ্ট্র থেকে বলছো? টাঙ্গাইল থেকে তানিশা আক্তার। আচ্ছা, রিয়াদ হোসাইন সালাম দিয়েছ, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? এরপরে আছে মোহাম্মদ তালহা জোবায়ের টাঙ্গাইল থেকে। আচ্ছা, এস এম রিয়াদ হোসাইন আছে কুতুবদিয়া থেকে, ভেরি গুড। মৌলভীবাজার থেকে আছে তাসকিয়া জান্নাত। আচ্ছা, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা 25 জন আছো, 25 জন একসাথে শেয়ার করলে একবারে 50 জন হয়ে যাবে। তাহলে ক্লাস নিতে তোমার কাছে ক্লাস করতেও ভালো লাগবে, আমার কাছে ক্লাস করাতেও ভালো লাগবে। চকরিয়া থেকে এমডি আলী হোসাইন। আচ্ছা, শরীফুল ইসলাম নোয়াখালী থেকে, ইয়াসমিন হক সিলেট থেকে। যাই হোক, অনেক জায়গা থেকে তোমরা একসাথে হয়ে গিয়েছো, তাই না? যদি অফলাইনে বা সরাসরি কোথাও তোমরা এরকম কেউ নোয়াখালী থেকে, কেউ সিলেট থেকে, কেউ টাঙ্গাইল থেকে, কেউ বগুড়া থেকে, কেউ চকরিয়া, কেউ চট্টগ্রাম, সবাই একসাথে হইতা, তখন ব্যাপারটা কেমন হইতো? অনেক ইন্টারেস্টিং লাগতো না? যে বাংলাদেশের বিভিন্ন জেলার আমরা 10-15 জন বা 20-25 জন একসাথে হয়েছি, কিন্তু অনলাইন হওয়াতে তোমরা সেটা ফিল করছো না। ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে আরো আছে ফারজানা বিনতে ইসলাম বগুড়া থেকে, আঞ্জুমান আভা রংপুর থেকে, হুমায়রা আক্তার হবিগঞ্জ থেকে দেখছে, রিয়াদ হোসাইন শেয়ার ডান, ভেরি গুড ভাইয়া। হুমায়ুন কবির চট্টগ্রাম আনোয়ারা থেকে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার আলোচনায় যাই। এবার বলো যে বিন এটা কি বলেছি আমি একটু আগে,
তো বিন মূলত পিতার নাম সহ আমরা যখন একসাথে বলতে যাই তখন বলা হয়ে থাকে। যেমন তুমি বলতে পারো যে যায়েদ বিন সাবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহিলেখক। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহিলেখক কি? যায়েদ বিন সাবিত। তো এখানে তার নাম হচ্ছে যায়েদ, আর সাবিত হচ্ছে তার পিতার নাম, অর্থাৎ সাবিতের পুত্র যায়েদ। আচ্ছা, এবার দেখো তো মুদ্রায় মোহাম্মদ সামের পুত্র এটা খোদিত করতেন। তার সময় ভারতে তৃতীয় পর্যায়ে অভিযান শুরু হয়। তাহলে আমরা জেনেছি প্রথম পর্যায়ে অভিযান শুরু হয় কার মাধ্যমে? মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ে ভারতে অভিযান শুরু হয় কার মাধ্যমে? সুলতান মাহমুদ। মনে আছে রে? আমরা অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিতভাবে পড়িয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা। ক্লাসগুলো দেখে নিলে তোমার এই অধ্যায়ের আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায় শেষ হয়ে গেলে তোমার এই অধ্যায়ের সকল কনফিউশন দূর হয়ে গেল। তুমি এই অধ্যায়টা ভালোভাবে পড়ে নিলেও তুমি এখান থেকে একটা তো অবশ্যই আসবে, দুইটা সিকিউ যদি পেয়ে যাও এটা তোমার জন্য অনেক বেনিফিশিয়াল। আচ্ছা দেখো, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সময়ে ভারতের অবস্থা কেমন ছিল? ওই যে আগে যেমন বলেছিলাম, মোহাম্মদ বিন কাসিম বলো, সুলতান মাহমুদ বলো, তাদের ভারত আক্রমণের সময় ভারতের যে অবস্থা ছিল অনেকটা ওই রকমই। দেখো, গোটা দেশ ছোট ছোট অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল, কোনো ঐক্য ছিল না, ইউনিটি ছিল না। অর্থাৎ সেন্ট্রাল যে ইউনিটি জাতিগুলোর মধ্যে সেটা ছিল না। জাতিভেদ ও বর্ণভেদ প্রথা এবং সেগুলোর অভিশাপে সামাজিক ঐক্য ছিল না। বুঝছো কিনা? অর্থাৎ জাতিভেদ বর্ণভেদ প্রথার কারণে সেগুলোর অভিশাপে তোমার হচ্ছে গিয়ে সামাজিক ঐক্য ছিল না। বিভিন্ন রাজ্যের অবস্থা কেমন ছিল দেখো, এখানে কয়েকটা রাজ্যের এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন পাঞ্জাব কেমন ছিল একটু খেয়াল করো। সুলতান মাহমুদ কর্তৃক গজনী রাজ্যভুক্ত হয় একমাত্র যে অঞ্চল সেটা হচ্ছে পাঞ্জাব। দেখো, আচ্ছা, তো বিলাসপ্রিয় ও অযোগ্য গজনী বংশের শাসক খসরু মালিক, এই খসরু মালিককে পরাজিত করে মোহাম্মদ ঘুরি পাঞ্জাব কি করেন? দখল করেন। বুঝতে পেরেছ? তাইলে মোহাম্মদ ঘুরি পাঞ্জাব দখল করেন কার থেকে? গজনী বংশের শাসক খসরু মালিক থেকে। খসরু মালিক ছিল গজনী বংশের শাসক। গজনী বংশ কোনটা? ওই যে সুলতান মাহমুদের যে বংশ সেটা। সুলতান মাহমুদ পাঞ্জাব গজনী রাজ্যভুক্ত করেছিলেন এবং যখন এটা শাসক ছিলেন খসরু মালিক, তাকে পরাজিত করে মোহাম্মদ ঘুরি কি করেছেন? তোমার হচ্ছে গিয়ে পাঞ্জাব অধিকার করেছেন। এরপরে মুলতান, দেখো ফতে দাউদকে পরাজিত করে সুলতান মাহমুদ হচ্ছে মুলতান অধিকার করেছিলেন। কাকে? ফতে দাউদকে। এবং তার মৃত্যুর পর কারামতিরা পুনরায় এখানে আধিপত্য প্রতিষ্ঠা করে। কোথায়? মুলতানে। অর্থাৎ আমরা পৃথক পৃথক ভাবে তখন ভারতে যে রাজ্যগুলো ছিল সেগুলো কোনটার কি অবস্থা ছিল, কোনটা কার অধীনে ছিল সেটা জানার চেষ্টা করছি। বুঝছো? সিনহা সুলতানা সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সাকিব দেওয়ানহাট থেকে। আচ্ছা, তানিশা আক্তার বুঝতে পেরেছে। ওকে, ঠিক আছে, একটু খেয়াল করলে বুঝবা। সিন্ধু, দেখো সিন্ধুর অবস্থা কেমন ছিল? সুলতান মাহমুদের মৃত্যুর পর কারামতিদের ন্যায় শিয়া মুসলমান সুমরা নামক স্থানীয় একটি গোত্র সেখানে আধিপত্য কায়েম করে। বুঝছো? তারা ছিল শিয়া মুসলমান, নাম হচ্ছে সুমরা। এটা একটা গোত্র, তারা একটা স্থানীয় গোত্র ছিল সেখানকার, সেখানে আধিপত্য কায়েম করে। কোথায়? সিন্ধুতে। এরপরে দিল্লি ও আজমিরের অবস্থা কেমন ছিল? ঘুরির আক্রমণকালে সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল এই দিল্লি ও আজমের। বুঝছো কিনা? চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ, খুবই গুরুত্বপূর্ণ এগুলা এমসিকিউর জন্য এই তথ্যগুলা। তাইলে পৃথ্বীরাজ কোন রাজবংশের রাজা ছিলেন একটু বলো তো আমাকে। পৃথ্বীরাজ কোন রাজবংশের রাজা ছিলেন? কোন রাজবংশের রাজা ছিলেন? তিনি চৌহান রাজবংশের রাজা ছিলেন। কেমন? আচ্ছা, এই চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ তিনি পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো ছিল সেগুলো জয় করে
সেখানে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করেন এবং মুসলিম আক্রমণ প্রতিহত করতে তিনি রাজপুত্র রাজাদেরকে নিয়ে একটা মিত্র সংঘ গঠন করেন, অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে রাজপুত্র বা রাজা যারা শাসনকর্তা ছিল, শাসকরা ছিল, তাদেরকে নিয়ে তিনি মুসলিম আক্রমণ প্রতিহত করার জন্য একটা মিত্র সংঘ গঠন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই পৃথ্বীরাজও মুসলমানদের হাতে কি হয়েছে? পরাজিত হয়েছে, পরাজিত নিহত হয়েছে, অর্থাৎ শেষ রক্ষা হয় নাই। আচ্ছা, এরপরে দেখো কনৌজ, এটা আরেকটা রাজ্য। এই রাজ্যের শেষ রাজা ছিল জয়চাঁদ। তো এই জয়চাঁদ তার কন্যাকে পৃথ্বীরাজ অপহরণ করেছে, যার কারণে দুই রাজ্যের মধ্যে চরম শত্রুতা দেখা দেয়, যার ফলে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন জয়চাঁদ পৃথ্বীরাজের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তাহলে এখানে এই যে কনৌজের যে রাজা ছিল জয়চাঁদ, তার কন্যাকে পৃথ্বীরাজ অপহরণ করেছে, দেখেছ, যার ফলে এই দুইটা রাজ্যের মধ্যে সম্পর্কটা ভালো ছিল না, সম্পর্কের ফাটল দেখা দেয়, এবং যার কারণে তারা পরস্পরের বিপক্ষে অবস্থান নেয়। এরপর দেখো গুজরাট। আচ্ছা, গুজরাটে তখন রাজত্ব করছিল চালুক্য বংশ, কেমন? রাজধানী ছিল আনহিলওয়ারা। ঘুরির আক্রমণকালে ভীমদেব ছিল সেখানকার শাসনকর্তার নাম কি? ভীমদেব। বুন্দেলখণ্ড, চান্দেলা বংশের শেষ রাজা কি নাম? পারমারদী। আচ্ছা, পারমাদবী দেব রাজা। সে পৃথ্বীরাজের কাছে যুদ্ধে হেরে রাজ্যের কিছু অংশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, বুঝছো? কিয়দ অংশ মানে কিছু অংশ। ফলে ঘুরির আক্রমণের সময় সেও পৃথ্বীরাজের বিরুদ্ধে অবস্থান নেয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আসলে রাজ্যগুলোর মধ্যে কি মানে তোমার পারস্পরিক রিলেশন বা কোরিলেশন যেটা বলি আমরা, সেটা ভালো ছিল না। বাংলা ও বিহারের অবস্থা কেমন ছিল? 1178 খ্রিস্টাব্দে বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের নাম কি তোমরা শুনেছ? বাংলা ও বিহারের শাসনভার গ্রহণ করে, বুঝছো না? তাহলে লক্ষণ সেন বাংলা ও বিহারের শাসনভার গ্রহণ করে কবে বলো? ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের নির্দেশে। তাহলে মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিল আবার কুতুবউদ্দিন আইবেক। ওই দিল্লি সালতানাতের মধ্যে এদের আবার শাসনকাল সম্পর্কে আলোচনা আছে। এই কুতুবউদ্দিন আইবেকের নির্দেশে বখতিয়ার খলজির পুরো নাম হচ্ছে কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মনে আছে না তোমাদের? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আমি লিখলাম না, সময় যাবে। তো তিনি হচ্ছে 1204 সালে, কত সালে? 1204 সালে নদিয়া আক্রমণ করে, কি আক্রমণ করে? নদিয়া আক্রমণ করে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা অধিকার করে। কাকে পরাজিত করে? লক্ষণ সেনকে। খুবই গুরুত্বপূর্ণ এই বাংলা ও বিহার অধিকারের পয়েন্টটা। এখানে কয়েকটা তথ্য আছে, এগুলা পরীক্ষা আসে। তাহলে আমাকে একটু বলো বাংলা ও বিহার অধিকার করে কে? দেখো কত সালে? 1204 সালে বাংলা অধিকার হয়। কত সালে? 1204 সালে। নদিয়া আক্রমণ করে, কি আক্রমণ? নদিয়া আক্রমণ করেছিল কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কার নির্দেশে? কুতুবউদ্দিন আইবেকের নির্দেশে, কেমন? এবং সেখানে লক্ষণ সেনকে পরাজিত করে। লক্ষণ সেন কোনো বাধা প্রদান না করে সে হচ্ছে বিক্রমপুরে পালিয়ে যায়। কাপুরুষের মতো সে কি করে? বিক্রমপুরে পালিয়ে যায়। বুঝতে পেরেছ না? বলো কত সালে বাংলা অধিকার করে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত সালে বাংলা অধিকার করে? বলো ভাইয়া, একটু বলো। হ্যাঁ, হয়তো তুমি পারো, বলতেছো যে এটা তো মাত্রই বললেন, এটা তো আমরা পারি বা জানি, কিন্তু এরপরে তুমি বলার মাধ্যমে আমরা একটা বিষয় অনেক সময় দেখি যে তোমার হচ্ছে গিয়ে একবার লেখা 10 বার পড়ার সমান, বুঝছো? তুমি যে একবার লেখো না, এটা তোমার মাথায় কিন্তু কি হয়? প্রতিধ্বনি হয়। মানে আমরা লেখার সময় কিন্তু আমরা আওয়াজ না করলে মনে মনে কিন্তু এটা পড়া হয়ে যায়।
বুঝছো? আমরা লেখার সময় খেয়াল করবা, খেয়াল করলে দেখবা যে এটা আমরা কিন্তু মনে মনে পড়িও। ওকে, 1204। ঠিক আছে, তানিশা আক্তার, সিনহা সুলতানা, শরীফুল ইসলাম, শরীফুল না, সাইফুল ইসলাম, সরি। আচ্ছা, এবার দেখো ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির? ওই যে অনেকটা গতানুগতিক বলছি এই কারণে যে উদ্দেশ্যগুলো আমরা পূর্বের শাসকদের ব্যাপারে দেখেছি, যে উদ্দেশ্যে তারা ভারত অভিযান বা ভারত আক্রমণ করেছেন, মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরিও অনেকটা সেসব উদ্দেশ্যেই ভারত আক্রমণ করেছেন। এস এম রিয়াদ হোসেন, 1178 কেন বলেছ? 1204। দেখো তাহলে এক নাম্বার হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ ঘুর রাজ্যের সম্প্রসারণ নীতি গ্রহণ করার কারণে তিনি ভারত অভিযান করেছিলেন। যেহেতু তিনি ঘুর নামক একটা রাজ্যের শাসক ছিলেন, সেই রাজ্যের সম্প্রসারণের জন্য, রাজ্য প্রসারের জন্য, রাজ্যের বাউন্ডারি বা এরিয়া এক্সপ্যান্ড করার জন্য তিনি অভিযান চালিয়েছিলেন। এরপর হচ্ছে নিরাপত্তা প্রদান। গজনি ও খোরাসান সাম্রাজ্য ঘুর রাজ্যের বিকাশকে স্বাভাবিকভাবে নিবে না, তাই শুরু থেকেই মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছেন। বুঝতে পেরেছ? অর্থাৎ তার সময়ে তার সাম্রাজ্যের, এই ঘুর সাম্রাজ্যের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি দেখলেন যে আসলে গজনি এবং খোরাসান যে আলাদা দুইটা সাম্রাজ্য আছে, তারা কিন্তু এই ঘুর রাজ্যের বা ঘুর সাম্রাজ্যের বিকাশকে তারা কিভাবে নেবে না, তারা স্বাভাবিকভাবে নেবে না। বুঝছ? তো এই যে তারা যে স্বাভাবিকভাবে নেবে না, সে কথা চিন্তা করে শুরু থেকেই মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছেন। এরপরে ভারতের ঐশ্বর্য, একদম গতানুগতিক পয়েন্ট, যে ভারতের ধন সম্পদের প্রাচুর্য, হিন্দুদের রাজনৈতিক অনৈক্য এবং সামরিক দুর্বলতা, ধর্মীয় উদ্দেশ্য তো আছে। এবার আমরা দেখব মোহাম্মদ ঘুরির ভারত অভিযান। হ্যাঁ, একটু খেয়াল করি আমরা। শুরুতেই দেখো মুলতান ও সিন্ধু দখল। আচ্ছা, হ্যাঁ দেখো, মুসলমানদের ইসমাইলীয় শিয়া সম্প্রদায়ের একটি শাখা, কেমন, কারামতিরা, তারা হচ্ছে কারামতি, শিয়া সম্প্রদায়ের একটা শাখা, এরা হচ্ছে কারামতি। এরা মুলতান শাসন করত 1174 এবং 74 কিংবা 75 খ্রিস্টাব্দে মুলতান দখল করে মোহাম্মদ ঘুরি। এবং তোমার হচ্ছে কি, সিন্ধু দুই ভাগে বিভক্ত ছিল তখন, এখানে স্পেলিং মিস্টেক আছে, একটা হচ্ছে আপার সিন্ধু আর একটা হচ্ছে লোয়ার সিন্ধু। তো 1182 সালে মোহাম্মদ ঘুরি লোয়ার সিন্ধু দখল করেন। পাঞ্জাব দখল করেন কত সালে? 1186 সালে। পাঞ্জাব ছিল তখন ভারতের প্রবেশদ্বার, ভারতের প্রবেশদ্বার, বুঝছ? তিনি 1886 সালে খসরু মালিককে পরাজিত করে, ওই যে এটা আগেও কিন্তু একবার বলেছি, খসরু মালিক ছিল গজনির শাসক, এই গজনির শাসক খসরু মালিককে পরাজিত করে, বন্দী করে তিনি পাঞ্জাব অধিকার করেন। এবার দেখো মোহাম্মদ ঘুরির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযান বা যুদ্ধ, সেটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ। কেমন, আমরা যেটা অবশ্যই আমাদের পরীক্ষার জন্য জানতে হবে। এতক্ষণ যা যা বলেছি সব ছিল কি, দুধ ভাত। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ, পরপর দুইটা যুদ্ধ হয় মোহাম্মদ ঘুরির সময়ে। প্রথমটা হচ্ছে 1191, পরেরটা পরের বছর অর্থাৎ 1192। তাহলে দুইটারই সাল আমরা মনে রাখবো এবং মনে রাখাটা সহজ। পরপর 2 বছর, এই কথাটা মনে রাখলে, একটা মনে রাখলে দুইটা মনে রাখা হয়ে যায়, ঠিক আছে না? কবে তরাইনের প্রথম যুদ্ধ? 1191। দ্বিতীয় যুদ্ধ তাহলে কবে বলো? কত সহজ প্রশ্ন করি, তাই না? আচ্ছা দেখো, তরাইনের প্রথম যুদ্ধ এটা হয়েছিল 1191 সালে তরাইন নামক একটা গ্রামে। পরীক্ষায় এভাবে প্রশ্ন করে এমসিকিউতে, যে তরাইন একটা কিসের নাম, গ্রাম, শহর, এরপরে একটা দেশ বা একটা অর্থনৈতিক অঞ্চল, যে কোনো ভাবে চারটা অপশন দিয়ে মনে করেন যে এটা একটা গ্রাম, সেটাও তো আমরা এখান থেকে জানলাম, তাই না? এটাও তো একটা তথ্য, একটা গ্রামের নাম। এবং এইখানেই যুদ্ধটা হয়েছিল তরাইন নামক এই গ্রামে। কার কার মাঝে? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজের জোট বাহিনী, অর্থাৎ সে বিভিন্ন রাজ্য থেকে
যাদের সহায়তা পেয়েছে আর কি মিলে একটা জয়েন্ট ফোর্স গঠন করেছিল। ঐতিহাসিক ফিরিস্তার মতে জোট বাহিনীতে 2 লাখ অশ্বারোহী ছিল, 3,000 হস্তি ছিল। তাহলে তার টোটাল সৈন্য সংখ্যা ছিল কত? তোমরা তো অশ্বারোহী এবং হস্তি মানে কি জানো আশা করি। যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে তাদেরকে অশ্বারোহী বলে, আর যারা হাতিতে চড়ে যুদ্ধ করে তাদেরকে হস্তি বাহিনী বলে, বুঝছারে? তাহলে টোটাল কত? 2,03,000 সৈন্য ছিল। ঘুরি সৈন্যবাহিনীতে সৈন্য ছিল এর চেয়ে অনেক কম। তবে তিনি যে কৌশল অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে তিনি তার সৈন্যবাহিনীকে ডান, বাম ও মধ্য অর্থাৎ 3 ভাগে ভাগ করে মধ্যভাগের নেতৃত্বে তিনি ছিলেন, বুঝছো কিনা? এরপরে পৃথ্বীরাজের ভাই ছিল গোবিন্দরাজ। এই গোবিন্দরাজের আঘাতে পৃথ্বীরাজের ভাই গোবিন্দরাজের আঘাতে মোহাম্মদ ঘুরি কিন্তু মারাত্মক আহত হয়েছিলেন যুদ্ধে। আহত হয়ে তিনি মারাত্মকভাবে আহত হয়ে তার অনেক রক্তক্ষরণ হয়। পরে তার বিশ্বস্ত সৈনিক কেমন দেখো, তার বিশ্বস্ত খলজি সৈনিকের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পেয়ে রাজ্যে ফিরে গিয়েছিলেন। আলটিমেট কথা হচ্ছে, একদম কনক্লুশন যেটা, সেটা হচ্ছে আমাকে একটু বলো তরাইনের প্রথম যুদ্ধের ফলাফলটা কি ভাইয়া? তরাইনের প্রথম যুদ্ধের ফলাফলটা কি? মোহাম্মদ ঘুরি কি এখানে জয়ী হয়েছেন না পরাজিত হয়েছেন বলো? তরাইনের প্রথম যুদ্ধের ফলাফল কি? মোহাম্মদ ঘুরি জয়ী না পরাজিত, কোনটা? আচ্ছা, তানিশা আক্তার বলেছ মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছে। ভেরি গুড সাকিব। তানিশা আক্তার বলেছ দ্বিতীয় যুদ্ধে জয়ী হন। হ্যাঁ, সাইফুলও বলেছ পরাজিত হয়েছে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ পরের বছর হয় একই স্থানে, তরাইন নামক গ্রামে, শহরে না। ঠিক আছে, এখনো দ্বিতীয় পত্র বই ধরি নাই ওয়াহিদুল ইসলাম। আচ্ছা, বই ধরতে হবে না, একটু তাকাইলেই হচ্ছে, তাকাও। বই যেহেতু ধরো না আর কি করবা। ঘুরির সাথে পৃথ্বীরাজের জোট বাহিনীর, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে পক্ষও একইগুলা, জায়গাও একই, এবং পরের বছর আগের যুদ্ধটা যেখানে হয়েছিল সে একই জায়গায় পরের বছর একই পক্ষ বা বাহিনীর সাথে যুদ্ধটা হয়। তখন দেখো, মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল কত? মুসলিম সৈন্য সংখ্যা ছিল 1,20,000। কেমন? 1,20,000 ছিল মুসলমানদের সৈন্য সংখ্যা। এর মাঝে 10,000 তীরন্দাজ ছিল, এবং মোহাম্মদ ঘুরি হচ্ছে 10,000 সৈন্য দিয়ে 4টা বাহিনী গঠন করেছে। 12,000 অশ্বারোহী দিয়ে সবচেয়ে শক্তিশালী ও দুর্ধর্ষ আলাদা একটা বাহিনী গঠন করেছে। এগুলো হচ্ছে কিছু যুদ্ধ কৌশল, যেটার কারণে যুদ্ধের ফলাফল চেঞ্জ হয়ে যায়। ধরো, যুদ্ধ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় একটা ফোর্স বা বাহিনী, তখন হঠাৎ করে আরেকটা বাহিনী, একদম তারা তো তরতাজা, তাই না? তাদের শক্তি সব সঞ্চিত, তারা হচ্ছে গিয়ে হঠাৎ করে এসে যখন শ্রান্ত বাহিনীর উপর হামলে পড়ে, তখন কিন্তু তারা আর পেরে ওঠে না। তো খেয়াল করো, পৃথ্বীরাজের সৈন্য ছিল 3 লক্ষ। 1,20,000, 3 লক্ষ, মানে আসলে মুসলমানদের বা ইসলামের ইতিহাসের মুসলমানদের যত সামরিক অভিযান, যুদ্ধ, বিজয় সবকিছু তোমরা অ্যানালাইসিস করলে দেখবা মেজরিটি স্থানে হচ্ছে মুসলমানরা সংখ্যায়
অনেক কম ছিল। অনেক জায়গায় দেখা যায় 3/1 ভাগ ছিল, কোথাও অর্ধেক ছিল বা আরো কম ছিল। অর্থাৎ সংখ্যা দিয়ে আসলে মুসলমানদের বিজয় কখনো নির্ধারণ হয় নাই। দেখো, পৃথ্বীরাজের সৈন্য ছিল 3,03,000 হাতি ছিল, 100 জন, 150 জন রাজন্যবর্গ ছিল, বুঝছো? এই জন্যই বলা হচ্ছে পৃথ্বীরাজের জোট বাহিনী। তো তাদের মধ্যে যখন তুমুল যুদ্ধ শুরু হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ চলার পর, কেমন, হিন্দু বাহিনী যখন রণক্লান্ত, অর্থাৎ তারা ক্লান্ত হয়ে পড়লো, তখন এই যে মোহাম্মদ ঘুরির যে 12,000 অশ্বারোহী বাহিনীর একটা রিজার্ভ ফোর্স ছিল, একটু আগে যে দেখাইছি, কেমন, তিনি কিন্তু 12,000 অশ্বারোহীর একটা রিজার্ভ ফোর্স রেখেছিলেন। সেই অশ্বারোহী বাহিনীর বেপরোয়া আক্রমণ শুরু হয়ে যায়, বুঝছো না? এই 12,000 সৈন্যবাহিনী যখন বেপরোয়া আক্রমণ শুরু করলো, পৃথ্বীরাজের অর্থাৎ শত্রুপক্ষ তখন পুরো বিচ্ছিন্ন হয়ে পড়লো এবং পৃথ্বীরাজের ভাই নাম হচ্ছে গোবিন্দরাজ, সে নিহত হলো, বুঝছো? তবে পৃথ্বীরাজের মৃত্যুর ব্যাপারে মতভেদ রয়েছে। পৃথ্বীরাজের ভাই গোবিন্দরাজ নিহত হয়েছে, তার ভাই গোবিন্দরাজ তার ভাই পৃথ্বীরাজের ব্যাপারে মতভেদ রয়েছে। যেমন মিনহাজউদ্দিন সিরাজ বলেছেন পৃথ্বীরাজকে গ্রেপ্তার করে হত্যা করা হয়েছিল। ডক্টর হাসান নিজাম বলেছেন যে পৃথ্বীরাজকে আজমিরে নেওয়া হয় এবং রাজদ্রোহের অপরাধে তাকে সেখানে হত্যা করা হয়। চাঁদ বরদাই বলেছেন পৃথ্বীরাজকে গজনী নেওয়ার পর হত্যা করা হয়। অন্যদিকে সতীশচন্দ্র, ঈশ্বরী প্রসাদ, এবিএম হাবিবুল্লাহ বলেছেন যে সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পথে তাকে বন্দী করা হয় এবং পরে তাকে হত্যা করা হয়। বোঝা গেছে কিনা একটু বলো? বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা? যারা ক্লাসে আছে সবাই বলো, সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। তাহলে আমরা বলেছি মোহাম্মদ ঘুরি থেকে পড়া কিন্তু একদম কম, বেশি না। মোহাম্মদ ঘুরি থেকে আমরা শুধু তরাইনের যুদ্ধগুলো দেখবো, একদম সংক্ষেপে, দেখছো? অর্থাৎ আমরা দেখেছি একটাতে জয়লাভ করেছে, একটাতে পরাজিত হয়েছে, কত সালে হয়েছে, কার সাথে হয়েছে, এই কয়েকটা তথ্য জেনে রাখলেই তুমি মনে করো মোহাম্মদ ঘুরির পাঠটা জেনে ফেললাম। হ্যাঁ, একটু দ্রুত করো, বুঝছো কিনা? একটু দ্রুত জানাও ভাইয়া। আচ্ছা, এবার আমরা দেখবো তরাইনের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল, কেমন, এটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে মোহাম্মদ ঘুরির এখান থেকে তোমরা তরাইনের যুদ্ধ এবং এটার গুরুত্ব বা ফলাফল, ফলাফল তো অবশ্য তোমরা জেনেছো। এখানে ফলাফল বলতে মূলত কে জয়ী হয়েছে কে বিজয়ী হয়েছে সেটা না, এখানে ফলাফল হচ্ছে এই যুদ্ধের ফলে আসলে কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, কি লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। দেখো, এবিএম হাবিবুল্লাহ বলেছেন এই বিজয়ে গোটা চৌহান রাজ্য মুইজউদ্দিনের পদপ্রান্তে চলে আসে। এবার আমরা পয়েন্ট ওয়াইজ একটু আলোচনা করি। মুসলিম রাজ্য প্রতিষ্ঠা, তাহলে এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা, এটা ছিল মুসলমানদের ভাগ্য নির্ধারণী একটা যুদ্ধ। এটা কি এইচএসসি 25 সবার জন্য ক্লাস ভাইয়া, এমডিসিএম। দেখো, এটা ভাগ্য নির্ধারণী যুদ্ধ ছিল, জয় পরাজয়ের উপর নির্ভর করেছিল মুসলমানগণ ভারত শাসন করবে নাকি করবে না। অর্থাৎ এই যে তরাইনের যুদ্ধের জয় এবং পরাজয়ের উপর নির্ভর করছিল যে মুসলমানরা কি ভারত শাসন করবে নাকি করবে না, অর্থাৎ তাদের ভাগ্য নির্ধারণী যুদ্ধ ছিল এটা। কারণ ঘুরির লক্ষ্য ছিল ভারতে স্থায়ী রাজ্য স্থাপন করা। একটা বিষয় খেয়াল করবা, তার পূর্ববর্তী যে দুইজন শাসক মোহাম্মদ বিন কাসিম এবং সুলতান মাহমুদ, তারা যদিও ভারতে অভিযান চালিয়েছেন, সফলভাবে বিজয়ী হয়েছেন, তারা কেউই কিন্তু স্থায়ীভাবে সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠা করেন নাই, স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি, স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। তাদের লক্ষ্য, হ্যাঁ ঠিক আছে, কিন্তু খেয়াল করো ঘুরির লক্ষ্য ছিল ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, কেমন, যার জন্য সে যদি এই যুদ্ধে পরাজিত হতো তাহলে মুসলমানরা ভারত শাসনের অধিকার হারাতো, মুসলমানদের ক্ষমতা বৃদ্ধি,
মুসলিম বাহিনী অপ্রতিরোধ্য হয়ে ওঠে এবং একে একে তারা হামসি, সামান, খুরাম ইত্যাদি বিভিন্ন দুর্গগুলো দখল করতে থাকে। বুঝছো? মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের শাসনভার কুতুবউদ্দিন আইবেককে দিয়ে তিনি গজনিতে প্রত্যাবর্তন করেন। তাহলে তিনি কাকে শাসনভার দিলেন? শাসক হিসেবে কাকে সেখানে রেখে আসলেন? কুতুবউদ্দিন আইবেককে। বুঝছো? তো আইবেকের নেতৃত্বে 1193 সালে অর্থাৎ পরের বছর মিরাট, দিল্লি, কোইল বর্তমান যেটা আলিগড় এগুলো দখল হয় এবং দিল্লিতে রাজধানী স্থাপন হয়। 1194 সালে ঘুরি চান্দেয়ার যুদ্ধে কনৌজের রাজা জয়চন্দ্রকে পরাজয় করে এবং একটি তীর জয়চন্দ্রের চোখে লেগে জয়চন্দ্রের মৃত্যু হয়। আচ্ছা, এরপর আরেকটা দুর্গ নাম হচ্ছে অশনি। এই অশনি দুর্গে রক্ষিত জয়চন্দ্রের ধন সম্পদ ঘুরির হাতে চলে আসে। ঐতিহাসিক ভিডি মহাজন বলেছেন যে 14,000 উট ভর্তি ধন সম্পদ ঘুরি অর্জন করেছিলেন এই দুর্গ থেকে। 14,000 উট ভর্তি ধন সম্পদ কি মোহাম্মদ ঘুরি লাভ করেছিলেন। 1197 খ্রিস্টাব্দে বদাউন, গুজরাট, মালব এবং 1202 থেকে 3 খ্রিস্টাব্দে কালিঞ্জর এগুলো মুসলমানদের দখলে চলে আসে। আচ্ছা, এরপরে দেখো রাষ্ট্রীয় ও প্রশাসনিক ঐক্য। কেন্দ্রীভূত রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বুঝছ? সুলতানের হাতে সীমাহীন ক্ষমতা কুক্ষিগত হয়। সুলতান মানে কি? মোহাম্মদ ঘুরির হাতে সীমাহীন ক্ষমতা কুক্ষিগত হয়। আচ্ছা, দিল্লি মুসলমানদের রাজধানী হয়, বড় বড় রাস্তাগুলো আবার নির্মাণ করা হয়। গোটা সাম্রাজ্যকে সুন্দরভাবে পরিচালনার জন্য প্রদেশ বা ইচ্ছায় সাম্রাজ্যকে ভাগ করা হয়। রাজনৈতিক দিগন্তে আমূল পরিবর্তন আসে। নগর বিপ্লবের সূচনা হয়। বুঝছো? হিন্দুদের যে বর্ণভেদ প্রথা ছিল, হিন্দুদের যে বর্ণভেদ প্রথা ছিল সেই কারণে কিছু নগর বা দুর্গে নিম্নবর্ণের হিন্দুদের প্রবেশাধিকার ছিল না। বুঝছো? তো এই জাতি ভেদ বা বর্ণভেদ যেটা, সেটা দূর করার জন্য হচ্ছে গিয়ে তোমার মোহাম্মদ ঘুরি বা মুসলমানরা পদক্ষেপ নিয়েছিল। কারণ হচ্ছে তাদের এই যে বর্ণভেদ প্রথা, এটা জাতি প্রভাবিত নগর হিসেবে পরিচিত ছিল বা কাস্ট সিটি। যেই সিটিগুলাতে নিম্নবর্ণের হিন্দুদের প্রবেশাধিকার বা অ্যাক্সেস ছিল না, প্রবেশের অ্যাক্সেস ছিল না যে সিটিগুলোতে নিম্নবর্ণের হিন্দুদের, সেই সিটিগুলোকে বলা হতো কাস্ট সিটি। বুঝছো কিনা? তো এই সিটিগুলাকে, যেগুলা রেস্ট্রিক্টেড ছিল কিছু পিপলের জন্য, সেগুলাকে উন্মুক্ত করে দেয়া হয়। ফলে সরকারের জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায়, সরকারের প্রতি জনগণের সহানুভূতিও বৃদ্ধি পায়। এরপরে দেখো নতুন সামরিক আদর্শ। আমরা যখন বলেছি হিন্দু সমাজের যে তোমার সামাজিক যে বৈষম্য, সেখানে তোমরা দেখেছো যে সেনাবাহিনীতে প্রবেশের কেবলমাত্র রাইট বা অ্যাক্সেস ছিল কাদের? ক্ষত্রিয়দের। সেখানে 4টা শ্রেণী ছিল এবং তাদের আলাদা আলাদা প্রফেশন ছিল সবার, তাই না? তো শুধুমাত্র ক্ষত্রিয়রা পূর্বে সেনাবাহিনীতে শুধুমাত্র ক্ষত্রিয় বংশ থেকে নিয়োগ করা হতো, কিন্তু মুসলমানরা ভারত শাসন শুরু করার পর তারা সেটা সকলের জন্য উন্মুক্ত করে দেয়। বুঝছো? সেনাবাহিনীতে ভর্তি, বেতন, তত্ত্বাবধানের দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত হয়। তারা হচ্ছে যেই উপযুক্ত অর্থাৎ শিশু না বা ফিজিক্যালি ডিজেবল না, সেই হচ্ছে সামরিক বাহিনীতে যোগদান করতে পারার শর্ত শিথিল করে। আচ্ছা, এরপর মোহাম্মদ ঘুরির মৃত্যু। খোক্কার জাতির বিরুদ্ধে যুদ্ধ করে ফেরার পথে ঝিলাম নদীর তীরে দামিয়াক নামক স্থানে খোক্কার বংশীয় জনৈক আততায়ীর হাতে 1206 সালে তিনি নির্মমভাবে নিহত হন। তাইলে বংশের নাম হচ্ছে কি? খোক্কার। মনে থাকবে? যাই হোক, আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়ি, আর বেশি না পড়ি, বেশি পড়লে আবার মাথার উপর দিয়ে চলে যাবে। তো তোমরা যারা ক্লাসে ছিলে এতক্ষণ পর্যন্ত, আমাকে একটু বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, সবাই বুঝছো কিনা একটু বলো। আর 1 মিনিট একটু ক্লাসে থেকে বলে যাও। শেষের পৃষ্ঠা বলেছ আপনাদের ক্লাস অনেক ভালো লাগে স্যার। ঠিক আছে ভাই, কিন্তু তুমি মনে হয় যুক্ত হয়েছ 5 মিনিট আগে। এরপরে ডিফেন্স বিডি কেমন আছি জিজ্ঞেস করেছো। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো?
ওকে, আর কারো কোনো কথা আছে? সবাই বুঝছো কিনা? সবাই বুঝতে পেরেছো তাইলে না? কারো কোনো প্রশ্ন নাই মানে দুইটা কথা, দুইটা অপশন, একটা হচ্ছে কিছুই বুঝো নাই আর একটা হচ্ছে সবটাই বুঝেছো। যখন কেউ কিছুই বুঝে না তখন তার প্রশ্ন করার সিলেবাস হচ্ছে পুরোটা। সে কি বুঝে নাই সেটাই বলতে পারে না, সে বলবে যে আমি তো কিছুই বুঝি নাই। আচ্ছা, আর যখন সবটা বুঝে যায় তখন আর তার প্রশ্ন করার কিছু থাকে না। কালকে কয়টায়? কালকে ক্লাস নাই, মানে অন্য ক্লাস আছে অন্য সাবজেক্টের। আচ্ছা, মাহফুজুর রহমান বলেছে বিগ ফ্যান। ঠিক আছে, ফ্যান হয়ে থাকুন। সাকিব, শুক্রিয়া স্যার, ক্লাস অনেক ভালো লাগলো। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। যারা ক্লাসে শেষ পর্যন্ত ছিল শুরু থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নিলে আশা করি এই অধ্যায়ে আহ, ভালো একটা প্রিপারেশন হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।